হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার কি সম্পর্কে কোনো এদিক সেদিক হচ্ছে? আমেরিকান সাবেক কূটনীতিকরা দূত হিসাবে এসেছেন, সেখানে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ট্রুথ কমিশন দরকার আছে কিনা, এই ট্রুথ কমিশন ডক্টর ইউনূস করবেন কিনা, ওনাকেও সাফাই দিতে হয়েছে যে না, আমেরিকা কোনো অন্যায় স্বীকার করেনি, ফলে ট্রুথ কমিশন এখন করার মতো না। এর আগেও ট্রুথ কমিশনের আলাপটা উঠেছিল, এমনকি যে নির্বাচন সামনে রেখে বিশেষ কোনো পরিস্থিতি যে ট্রুথ কমিশনের আলাপ উঠেছে। আপনার কাছে জানতে চাই তারিক রহমান। জি, পলিটিক্যাল রিকনসিলেশনের বিষয়টা আমি অনেকদিন থেকে বলে আসছিলাম, একবারে শুরু থেকে। কারণ আমরা শুধু বাংলাদেশে তো নিরাপদের বিষয় না, বাংলাদেশ তো শুধু এই 1,47,570 বর্গ কিলোমিটার না, বাংলাদেশ হলো বিশ্বময়। সারা বিশ্বে আমাদের প্রবাসী ভাইরা আছে, দেশে আছে। দেশে হয়তো আওয়ামী লীগ কাজ করতে পারছে না, কিন্তু বিশ্ব পরিমণ্ডলে তারা তো আছে। তো আমাদেরকে তো সারা বিশ্ব মিলেই একটা ফ্যামিলি, বাংলাদেশ ফ্যামিলি। তো এই ফ্যামিলির মানুষগুলোর মধ্যে বিভিন্ন সময় রাজনৈতিক দ্বন্দ্ব হবে, বিভাজন হবে। এর মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। এই যে বিদেশে গেলে ডিম মারছে, বিক্ষোভ করছে, এতে দেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং রাষ্ট্রের দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনিরাপদ হয়ে পড়ছে তাদের জায়গা থেকে। এইটা কেন? বাংলাদেশে রাজনৈতিক স্পেসটা সংকীর্ণ হওয়ার কারণে তারা বিশ্ব পরিমণ্ডলে এই অ্যাক্টিভিটি চালানোর চেষ্টা করেছে। এর আগেও যখন আমরা সরকার বিরোধী আন্দোলন করেছি, বাংলাদেশে স্পেস না পেলে বিদেশের মাটিতে এই ধরনের অ্যাক্টিভিটি চলেছে। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে নিরাপদ একটা বাংলাদেশ চাই, তাহলে রিকনসিলেশনের কোনো প্রয়োজন নাই। এটা আমি অনেক বলেছি, অনেকবার বলেছি, এবং সবাই এখানে ভাই, একই মায়ের সন্তানের মতো। এবং আমি একটা কথা বলি যে বিএনপির কেউ একজন, জামাতের কেউ একজন যদি কাউকে হত্যা করে, তাহলে ফৌজদারি অপরাধে সেই হত্যার ঘটনা স্কিপ করার সুযোগ আছে কিনা। যদি সেটা না থাকে, তাহলে আওয়ামী লীগেরও যদি কেউ হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, তাহলে সেটাও স্কিপ করার কিন্তু সুযোগ নাই। সুতরাং যে যতটুকু অপরাধী, সেই অপরাধ কোনোভাবে পার পাওয়ার সুযোগ নাই, এখানে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যে অপরাধী না, তার রাজনৈতিক পরিচয় সমুন্নত রেখে সে তার রাজনীতি করতে পারবে, আমরা এই কথাটি বলছি। এই জায়গাটা যত সংকীর্ণ হবে, তত অন্ধকারে তৎপরতা বাড়বে, গোপন তৎপরতা বাড়বে, আর সেইটা নিয়ন্ত্রণ করা যায় না। আপনি যদি পুরো একটা সিস্টেমের একটা অংশকে যদি রাখেন বা আড়ালে থাকতে বাধ্য করেন, তাহলে তারা যদি স্বাভাবিক সামাজিক কার্যক্রম না করতে পারে, তখন তারা মানে, আমি চাই বা না চাই, আমি আজকের এই বক্তব্য দেই বা না দেই, তারা কিন্তু তাদের মতো করে কার্যক্রম চালায় যাবে এবং সেখানে অনেক বিধ্বংসী কাজ থাকবে। যে সেটা যেই সংগঠনই হোক, যখন যে বিপদে পড়বে তখন সে গোপন কার্যক্রমে জড়িয়ে পড়বে, আর গোপন কখনোই ভালো কিছু না। আমি আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই, দেখেন দেখেন আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রিসেন্টলি ঘোষণা দিয়েছে, নো ভোট নো ভোট। এটার কি কোনো প্রভাব? আপনি যেটা বলছেন যে তারা তো চেষ্টা করে যাবে, মনে করবে একটা এক্সট্রিম হবে, এইটার কি কোনো প্রভাব পড়ছে বলে মনে করছেন আপনি? এটা তো একটা গোপনের প্রভাব, মানে তো অনিরাপদ। অনিরাপদ না, রাতের অন্ধকারে গুলি করছে, কে গুলি করছে, কাকে গুলি করছে কেউ জানে না। এখানে আওয়ামী লীগ গুলি না করে অন্য কেউ গুলি করেও আওয়ামী লীগের দোষ দিতে পারে, অথবা আওয়ামী লীগ নিজেও ক্ষুব্ধ হয়ে কাউকে হত্যা করতে পারে। এখানে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা আমরা চাচ্ছি সবাই সামাজিক পরিমণ্ডলে জবাবদিহিতা, আইনের মধ্যে, আইনের শাসনের মধ্যে, ন্যায় বিচারের মধ্যে অবস্থান করুক। ন্যায় বিচারের ছায়াতলে যে অপরাধী, সে অপরাধের বিচার হবে। আবার যে অপরাধী না, সে তার স্বাভাবিক সামাজিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম সুস্থভাবে করতে পারবে। মানে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ধরেন আমরা অনেকের সঙ্গে তো আলোচনা করি, শোতে আলোচনা করি, আনুষ্ঠানিক আলোচনা প্রার্থীদেরকে নিয়ে আসি। আমরা যখন এই প্রশ্নটা করি যে নির্বাচন হচ্ছে, ডেট আছে একটা, কিন্তু আপনি কি নিজে কনফিডেন্ট যে নির্বাচনটা হচ্ছে? আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি, তাহলে আপনি কি উত্তর দিবেন? এখন যারা অন্যায়ভাবে সুযোগ সুবিধা অর্থ কামিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে, তাদের তো একটা অস্বস্তি আছে এই নির্বাচন নিয়ে। তাদের তো পুরো গন্ধ আমরা পাচ্ছি, এবং তারা এই, তাদের জন্য এই আরামদায়ক পরিবেশ তারা চায় না। হ্যাঁ, মানে তারা শেষ হোক সেটা চায় না। তো সেই জায়গা থেকে নির্বাচনের বিরুদ্ধে বড় তৎপরতা, বড় ষড়যন্ত্র সব সময় আছে। ঠিক আছে, জামাত এখন একটু ফুর্তি মধ্যে থাকার কারণে নির্বাচন তারা হলো আবার চাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, দেখতেছে যে না নিয়েও উপায় নাই, কি এখন করবে। সেই জায়গা থেকে কিন্তু জামাতের মতো, এনসিপির মতো যারা এই সরকারকে ইচ্ছা মতো ব্যবহার করেছে, যা ইচ্ছা তাই, তারা কখনোই একটা সুন্দর নির্বাচন চায় না। এবং নির্বাচন নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন,
জামাত এনসিপি এরা নির্বাচন হওয়ার আগেই, নির্বাচন আসার আগেই ভিকটিম খেলার চেষ্টা করতেছে, জায়গায় জায়গায় বলতেছে ভোট চুরি রুখে দাও, প্রতারণা রুখে দাও, ভোট চুরি করতে হলে হাত ভেঙে দিতে হবে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। আগে থেকে নিজেরাই একটা ভিকটিম সাজতেছে, নিজেরাই অন্যকে ব্লেম করে রাখতেছে। অথচ আমরা দেখতেছি পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার এখানে একটা জালিয়াতি করেছে, এখানে এক ধরনের মেকানিজম করেছে। আবার পোস্টাল ব্যালট গুলো জামাত নেতার কাছে পাওয়া যাচ্ছে। দেখুন, একটা ভোট কেন্দ্রে ব্যালটটা কোন রাজনৈতিক ব্যক্তি এজেন্টের কাছে কিন্তু দেওয়া হয় না, এটা থাকা কিন্তু স্বাভাবিক বিষয় না। ভোট কেন্দ্রের কথা বলতেছে, এবং এটার ম্যানেজমেন্টও কোন দলীয় ব্যক্তি করা বৈধ না। তাহলে পোস্টাল ব্যালট একটা জামাত নেতার ভিতরে বাড়িতে, তাদের সভাপতির বাড়িতে, তাদের অফিসে, সেখানে কেন শত শত পোস্টাল ব্যালট জমা হবে? আমি আবারও বলছি, ব্যালট কিন্তু কোনো রাজনৈতিক কর্মীর হাতে, কোনো এজেন্টের হাতে দেওয়া হয় না নিরাপত্তার জন্য। তাহলে পোস্টাল ব্যালটটা কেন জামাত কর্মীদের হাতে থাকবে? তারা বলতে পারে একই ঠিকানা দেওয়া হয়েছে, এরকম এই ধরনের মেকানিজমই তারা কেন করবে? এবং একজন প্রবাসী ভাই বলতেছেন এভাবে যে আমার ব্যালটটা আজকে 8 দিন যাবত আপনার এখানে, আপনি কেন আমাকে ফোন দিয়ে জানাননি? দেখেন, চিন্তা করতে পারেন। মানে এই ধরনের একজন, দুই একটা করে বের হয়ে আসতেছে, আপনার পানির নিচে বরফের কত বড় খণ্ড এটা কিন্তু বুঝতে পারবেন না। ভাসমান যতটুকু মনে করেন যে অতটুকু একটা বরফ খণ্ড, তেমনি জামাতের এই ভোট চুরি কেন্দ্রিক যে কার্যক্রম যতটুকু বের হচ্ছে ততটুকু তো বের হচ্ছে, কিন্তু যেটা নিরাপদে আড়ালে রাখছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখলাম যে কুয়েতেও আজকে, বাহরাইনের পর কুয়েতেও একই ঘটনা বাহরাইনে, ঘটছে। কুয়েতে, প্রায় মধ্যপ্রাচ্যে প্রায় দেশেই তারা এই এই চুরিটা করতেছে। এমনটা না, জামাত জামাত কর্মীদের পোস্টাল ব্যালটও এক জায়গায় জামাত নেতার হাতে থাকার অধিকার নাই। আমি আবারও বলতেছি, সাধারণ প্রবাসী ভাই তো দূরের কথা, জামাত নেতার হাতে, জামাতের 500 ভোট ধরেন তাদের পরিচিত আছে, এই 500 ব্যালট একজন ব্যক্তির হাতে যাওয়ার অধিকার নাই। এক্স্যাক্টলি যার ব্যালট তার হাতে গিয়ে পৌঁছাবে। এখানে কোনো এই দিক ওই দিক ফাঁক ফোকর, বিভিন্ন কোড দিয়ে একত্রিত করা, এগুলো কোনো কোনো সুযোগ নাই। এটা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন, এবং এটা ভোট চুরির একটা প্রাথমিক আলামত আমরা দেখলাম। তার কারণে আমি গণভোটের ব্যাপারে আবার একটু আসবো, তার আগে একটু জানতে চাচ্ছি যে যেহেতু আওয়ামী লীগের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে যারা ভোট দেওয়ার কথা, যখন আওয়ামী লীগ ঘোষণা দেয় নো ভোট, এটার কি কোনো প্রভাব পড়বে ইলেকশনে? দেখুন, যে গণভোটটা হচ্ছে, এই বিষয়ে তো মানুষের জ্ঞান এবং আগ্রহ কম, এবং অনেকগুলো 48টা পয়েন্ট মানুষ জেনে বুঝে তাদের বিভিন্ন রাজনৈতিক দল বলতেছে যে আমরা অবশ্যই সংস্কারের পক্ষে, হায়ের পক্ষে, কিন্তু ভিতরে ভিতরে বিভিন্ন ধরনের তাদের যে আপত্তিকর জায়গাগুলো, এগুলোর কারণে তারা না ভোট দেবে। এবং এইটা একটা বাস্তবতা যে আপনার সবাই তার নিরাপদ জায়গাটা খুঁজবে, সে তার রাজনৈতিক চিন্তা এবং দর্শন কোথায় নিরাপদ। এখানে যে না ভোটের বিষয়টি, এটা স্পষ্টতই একটা, মানে যদি এরকম হয় যে ফ্রেশ একটা হা না ভোট হয়, ফ্রেশ হা না ভোট মানে জনগণের মাঝে থ্রো করেছে, জনগণ হা বা না পছন্দ করবে। এখানে যদি নিরপেক্ষ জায়গা থাকেও এই ভোটটা যদি হয়, যদি এরকম মনে করেন যে না নিরপেক্ষ বলে কিছু নাই, আমরা জোর করে হা নেব, তাহলে বিষয়টা এরকম হবে। এইটা আপনার হলো 98%, 90% দেখাতেই হবে। ঠিক আছে, এরকম একটা তৎপরতা থাকবে খুবই, আপনারা দেখবেন সেটা। এটা হলো একটা আমার আমার পূর্ব আভাস। ঠিক আছে, এবং যদি কোনোভাবে এটা এরকম হয় যে 30% নাগরিক বা 40% নাগরিক না ভোট দিছে, যদি এইটুকু স্পেস পায়, তাহলে পরদিন থেকে আওয়ামী লীগের রিকনসিলেশন হয়ে যাবে অটোমেটিক, যে তাদের সঙ্গে 40% মানুষ আছে। ঠিক আছে, এবং তারা ফ্রিলি ঘোরাফেরা করবে যে আমরা একজন না, এই আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন যে না জিতলে আওয়ামী লীগ অটোমেটিক চলে আসবে? না না, না জেতার বিষয় না, না যদি 49% পায়, হ্যাঁ 51% পায়, তারপরে তো 49% তো জনগণ, সেটা নাকি আচ্ছা, 49% জনগণ এটাকে সমর্থন করলো না। আরে বিষয়টা বোঝেন, 51 জন মানুষ সমর্থন করে, কিন্তু 49 জন বলতেছে আমি এটা মানি না। এই 49 জনকে আপনি উপেক্ষা করতে পারবেন? না, আমি এই তিনটা বিষয় মিলায় আপনাকে এখন একটা প্রশ্ন করবো। আপনি দেখেছেন এর মধ্যে এনসিপি বলা শুনেন, শুরু করেছে। হা ভোট যদি, হা ভোটের একটা সিস্টেম আছে, হা ভোটকে যদি স্টাবলিশ করতে হয়, তাহলে অন্তত 90 ভাগ ভোট পাইতে হবে। এটার পাস মার্ক 90 100-তে, এটা পাস মার্ক 100-তে 51 না। আমি তিনটা বিষয় একসাথে মিলায় আপনাকে একটা প্রশ্ন করবো। আপনি দেখেছেন যে এনসিপি অলরেডি, বলতে আমি বলছি যে তারা জাতীয় নির্বাচন ছেড়ে দিয়েছে। তারা বলছে যে আমাকে জাতীয় নির্বাচনে ভোট না দিলে আপনি গণভোটে হাতে ভোট দেন। আবার প্রধান উপদেষ্টা বলছেন যে উনি নিশ্চিত এনসিপির কথাই বলেছেন যে কয়েকজন হলেও পাশ করে আসবে, এটা তিনি বলেছেন। তো এই যে গণভোট, জামাত ইসলামী, এনসিপি, তারা কি জাতীয় নির্বাচনের চেয়ে
এমন একটা হাওয়া আছে, গতকাল রিট হয়েছে আদালতে জাতীয় নির্বাচন স্থগিতের জন্য। তাহলে কি গণভোটটাই তারা মেইনলি চাচ্ছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং এনসিপির বক্তব্য, দুইটা কি একটু মনে হয় না যে কোথাও কিছু একটা ঘটছে? না, আমি বলি ডক্টর ইউনূস স্যারের হয়তো বা এখন নির্বাচন করার ইচ্ছা আছে বা ইচ্ছা করতে বাধ্য, অথবা সে একটা সেম জায়গা খুঁজতেছে। দেখেন, আমি বলছি কিন্তু বাংলাদেশ হলো বিশ্বময়, সারা বিশ্বেই বাংলাদেশ, সারা বিশ্বেই বাংলাদেশের নাগরিকরা আছে, সেখানে আমাদের বন্ধুরাও আছে, আমাদের শত্রুরাও আছে। হ্যাঁ, এইটা হলো একটা বাস্তবতা। আপনি দুনিয়ার যেখানে যান, আপনি বাংলাদেশি মানুষকে পাবেনই, এবং তারা আপনার হয় বন্ধু অথবা শত্রু। সেই জায়গা থেকে একটা একটা পজিটিভ এন্ডিং খুবই জরুরি, যদি নিরাপদ থাকতে চায়। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস এখন সেই পজিটিভনেস হয়তোবা সিক করতেছে তার নিরাপত্তার জন্য। এছাড়া তার বিকল্পও নাই। আর নির্বাচন হবে কি হবে না, এইটা ডক্টর ইউনূস স্যারের আগের খায়েশ ছিল যে নির্বাচনটা এখন না হোক, কিন্তু বর্তমানে মানে তিনি নির্বাচন দিতে বাধ্য। বিভিন্ন রিপিট এগুলো যেগুলো হচ্ছে, এগুলো বিচ্ছিন্ন ভাবে অনেকে আপনার হলো প্যাচ লাগানোর চেষ্টা করছে। তো এগুলো ধোপে টিকবে না আমি মনে করি। কিন্তু উনি যে এনসিপি কে নিয়ে এত প্রত্যাশা করলেন যে এনসিপি, উনি নিশ্চিত যে এনসিপি কয়েকটা আসনে জিতে যাবে। আমি খুব ওপেনলি বলি যে এনসিপি নিয়ে অনেক এইটা প্রত্যাশা ছিল। যদি এরকম হয়, তাহলে এরকম যদি হয়, দেখেন এত সহজ না। একটা ভোটার এলাকায় 150টা যদি ভোট কেন্দ্র থাকে, প্রত্যেকটা ভোট কেন্দ্র ম্যানেজমেন্টের জন্য, সিম্পলি এজেন্ট ম্যানেজমেন্টের জন্য 5 জন লোক লাগবে। আর যদি স্লিপ ম্যানেজমেন্ট, ভোটার ম্যানেজমেন্ট করেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আপনার 25 থেকে 30 জন মানুষ লাগবে। তাহলে একটা 200 জন যদি আপনার 200টা কেন্দ্র যদি থাকে, তাহলে 10 জন করে মানুষ যদি হয়, তাহলে আপনার 2,000 একবারে পাক্কা কর্মী লাগবে ভোট বের করানোর জন্য। ঠিক আছে, এনসিপির কোন ভোটার এলাকাতেই 2,000 না, 200 জনও নাই, 200 জনও নাই। ঠিক আছে, সুতরাং ভোট আসলে অটোমেটিক আসে না। ভোট হলো একটা করার বিষয়, ভোট করার বিষয়। ভোট মানুষকে রাজি খুশি করতে হয়, ভোট মানুষকে ভোটার স্লিপ দিয়ে দিয়ে বুঝতে হয়, তার প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করলে তারপরে সে ভোট দেবে বা দেবে না। দেখেন, একটা মানুষ ভোটার স্লিপ সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা পাচ্ছে জামাতে ইসলামের কাছ থেকে। বিএনপি কেউ তার কাছে গিয়ে হেল্প করলো না ভোটের বিষয়ে। এবং জামাতে ইসলামের একটা লোক, একটু বলি, জামাতে ইসলামের একটা লোক ধরেন রিক্সা করে একজন ভোটারকে নিয়ে যায়, আগায় টাগায় দিল, স্লিপ টিলিপ বিভিন্ন বুঝাই দিল, ভোট দেওয়ার আগ মুহূর্তে সে তার কিন্তু মনটা নরম হয়ে যাবে। সুতরাং ভোট একটা করার বিষয়। এই ক্ষেত্রে ভোট পুরা ম্যানেজমেন্টে যারা নাগরিকদের হেল্প করবে, সহযোগিতা করবে, তাদের একটা ফলাফল আসবে। তো তাহলে চিফ অ্যাডভাইজারের মতো পজিশন থেকে উনি কিভাবে ওইটা ওইটা ওই যে হ্যাঁ, ওইটা সংখ্যা তত্ত্ব, ওইটা সংখ্যা কেন্দ্রিক, হলো ম্যানিপুলেশন করতে হবে। ভোট যাই পাক, আগে থেকে ফলাফল রেডি রাখতে হবে ওদের জন্য। তো খুবই ডেঞ্জারাস। আপনি যে বলছিলেন যে আমাদের ইসলাম বিভিন্ন সুবিধা দিচ্ছে, গতকালকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন কোন কোন দল বিকাশও দিচ্ছে, মানুষের পার্সোনাল বিকাশ নাম্বার কালেক্ট করছে। যাক, আমি শেষ পর্যায়ে আপনার কাছে একটা প্রশ্ন করবো। চারদিকে গানম্যান, নিরাপত্তা, বাড়িতে গানম্যান, হাসনাত, নাহিদ, তাদের গানম্যান। আপনার কি গানম্যান প্রয়োজন হয় না? আপনি তো নানান রকম থ্রেটের মধ্যে থাকেন। কেন বলছি? জি, এই আমি তো নির্বাচন ঢাকা 12 আসনে নির্বাচন করছি। আমি তো ঢাকা 12 আসনে নির্বাচন করছি, ওইখানে আশেপাশে যাচ্ছি। সত্যিকার অর্থে আমি ঢাকা 12 আসনের কোনো ভোটারকে 1 কাপ চাও খাওয়াতে পারিনি। আমার কাছ থেকে কিছু খাইতে চায় না, চাও খাইতে চায় না, বিস্কিটও খেতে চায় না, কিন্তু আমাকে সবাই খালি খাওয়ায়। এখানে যাচ্ছি, এখন পর্যন্ত চা খেতে খেতে অবস্থা খারাপ। সবাই শুধু চা খাওয়াতে চায়, নাস্তা করাতে চায়, ভাত খাওয়াতে চায়। এটা একটা বিষয়। আমি এখনো 1 টাকাও ব্যয় করতে পারিনি আমার ভোটার এলাকায় ভোটারদের জন্য। হ্যাঁ, 10 টাকা মাথা পিছু ব্যয় না। আমি 10 টাকা না, 10 পয়সাও এখনো কাউকে আমি খাওয়াতেই পারি নাই। এটা হলো একটা বিষয়। আর হয়তো বা তারা আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে না এরকম, কিন্তু এমনি উপরে উপরে তো সবাই বুকে নিচ্ছে, ভালোবাসছে, সবাই মায়া করছে, দেখা যাচ্ছে। আমি জানি না কি হবে। গান হলো আমি চাইনি, আমি আপনার হলো চাই এখানে মানুষজন তারা আমার সাথে অভিভাবকের মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো
আমাকে তারা আগলে রাখবে, এটা আমার একটা প্রত্যাশা, এবং তারা রাখে। এখানে গেলেই সবাই মিলে, এরকম হয় না যে 2-3 জন মিলে আমরা এটা ক্যাম্পেইন করতেছি, দেখি এলাকার মানুষই 20 জন, 30 জন, 50 জন মানুষ সবাই আগে আসতেছে, ক্যাম্পেইনে হেল্প করতেছে। এবং আমি মনে করি যে যাদের পিছনে লোক নেই তাদের গানম্যান প্রয়োজন হয়। আর মানুষ যদি একটু চেনা জানা থাকে, একটু মায়া করে, একটু যদি তার জন্য কোনো ভালো কোনো কথা বলি, তাহলে তারাই আমার সুরক্ষা হয়ে থাকবে। আসলে আমি কেন গানের প্রসঙ্গটা তুলছি, ব্যক্তিগতভাবে আপনার তো জানার আগ্রহ অবশ্যই আছে। এই যে নির্বাচনটায় এত বছর উদ্ধার হলো না, তারপরে কেউ বিএনপির মতো দলের ক্যান্ডিডেট ইলেকশন ছেড়ে দেয় নির্বাচনী হুমকিতে নারায়ণগঞ্জে, একজন বুলেট প্রুফ জ্যাকেট পরে ইলেকশন করে, এর মধ্যে উসমান হাদি তো গুলিবিদ্ধ হলেনি, আরো নানান জন তো যারা আমরা জানি না এখনো প্রকাশ করেনি হুমকিতে আছে। তো এই যে একটা অস্ত্রের ঝঞ্ঝানের মধ্যে নির্বাচন, হাউ ইজ ইট পসিবল যে এটা একটা সবচেয়ে বিউটিফুল ইলেকশন হবে, যেটা চিফ অ্যাডভাইজার না না না, এত বিউটিফুল, এত 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 মজা, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম এবং কুমিল্লার রসমালাই স্টাইলে নির্বাচন এটা হবে না। ঠিক আছে, এটা কন্ট্রোল যুক্ত, টাকাযুক্ত একটা নির্বাচন, যে নির্বাচনে বেশ অনেক আপনার হলো খারাপ কিছুই আমরা দুশ্চিন্তা করছি। কারণ অস্ত্রগুলো, কিছু কিছু প্রাইমারি বিষয়গুলো নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা যাওয়া, মুসাব্বির মারা গেল, হাদি ভাই মারা গেল। আর হাদির মৃত্যুটাকে জামাত শিবির ভালো করে ক্যাশ করার চেষ্টা করেছে। একজন এরকম মানুষ যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ খুব মায়া দিচ্ছে, ভালোবাসছে, তার মৃত্যুতে মানুষ ব্যথিত হচ্ছে, সেই মৃত্যুটাকে কেন্দ্র করে হঠাৎ করে যে জড়িতরা তাকে ব্লেমিং করা, অমুককে জয় বাংলা করে দাও, অমুককে জয় বাংলা করে দাও, বিভিন্ন মতবিরোধের কারণে পুরা পলিটিক্যালি এটাকে মোবিলাইজ করার চেষ্টা করেছে। এটা বাংলাদেশের মানুষ জানলো আর কি, দেখলো যে তাদের যে জায়গাতে কান্না, আবেগ হাদি ভাইকে নিয়ে, সেই জায়গাটাকে এটাকে পলিটিক্যালি ক্যাশ করে কারো ইট খুলে আনতে চায়, কাউকে ভাঙতে চায়, কাউকে মারতে চায়, এরকম একটা সিচুয়েশন ব্যাপকভাবে ব্যবহার করার চেষ্টা করেছে এই ঘটনাটাকে, রাজনৈতিক বিরোধটাকে, হাদি ভাইয়ের এই ঘটনাকে একটা ক্যাচ করার চেষ্টা করেছে জামাত শিবির। তার কারণ যেহেতু ওসমানের ঘটনাটা উঠলো, এখানে একটা ডেভেলপমেন্ট আছে। হাদিস স্ত্রী গতকাল দুপুরে পোস্ট দিয়েছে, আদৌ কি বিচার হবে কিনা। তার চেয়ে সেন্সেশনাল একটা পোস্ট দিয়েছে জুমা, জানেন যে ইনকিলাব মঞ্চের জুমা, তিনি বলছেন যে হাদির হত্যাকারীরা তার জানাজার প্রথম সারিতে ছিল। আচ্ছা আচ্ছা, হাদির হত্যাকারীরা জানাজার প্রথম সারিতে ছিল। দেখুন, হাদির হত্যায় যারা এখানে জড়িত, প্রথমে এই জায়গাটা মানে ডি টার্গেট, মিসফোকাস হয়েছে এই শিবিরের ছেলে পেলে, জামাতের ছেলে পেলে ব্লেম গেমের কারণে। মূল জায়গাটাতে আমরা মূল তদন্তের কাছাকাছি যেতেই দেয়নি এরা, পুরো বিষয়টাকে স্যাবোটেজ করে, পলিটিসাইজ করে ব্লেমের মধ্যে নিয়ে চলে আসছে, এবং যার ফলে মানুষের চিন্তা আড়ষ্ট হয়ে গেছে, বুদ্ধি আড়ষ্ট হয়ে গেছে। কিছু ভাবতেই মানুষ মনে করতেছে মির্জা আব্বাস ভাইকে দোষ দিতে হবে, তারা যদি গালি না দিলে এই সময় হাদির আত্মা শান্তি হবে না। কিন্তু হাদি কি মির্জা আব্বাস ভাইকে কখন গালি দিছে, সে কি তাকে কখনো অসম্মান করছে? এই বিষয়গুলো কিন্তু মানে একটা খুব সুনির্দিষ্ট, সুস্পষ্ট। হাদির কথাবার্তা বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া, এই বিষয়গুলো কিন্তু সুনির্দিষ্ট। এবং বরঞ্চ সে জামাতকে ক্রিটিসাইজ করছে যে জামাত রিমোট কন্ট্রোল, গায়েব, গুপ্ত, এই বাংলাদেশের বিরুদ্ধে হলে তারা গায়েব হয়ে যায়, আবার যখন সুবিধাজনক পরিস্থিতি আসে তখন তারা আবার এসে হাজির হয়। তাহলে হাদি ক্রিটিসাইজ করছে জামাতকে, যে ক্ষতি করলে জামাত হাদির ক্ষতি করার কথা সেই হিসেবে। কিন্তু এই ঘটনা পুরোটা উল্টা, তারা হলো মানে এইরকম সিচুয়েশন হয়ে গেছে যে মির্জা আব্বাস অবশ্যই একটা গালি প্রাপ্য, হাদি কেন মারা গেছে।